স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নিচে। আজ সম্প্রচার হবে এই আয়োজনের ৯ম পর্ব। খুলনা সিটি কর্পোরেশনের ৩বারের মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি। এছাড়া এমপি মন্ত্রীও ছিলেন তিনি। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ঠিকাদারি বাণিজ্য। নগরীর সব ঠিকাদারি কাজ থেকে আদায় করতেন নিজের হিস্সা। স্বজনপ্রীতি, দলীয়করণ, কমিশন, কাউন্সিলরদের প্রতি বৈষম্য সহ ক্ষমতার দাপটে করেছেন নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট। অনিয়মের তদন্ত তো দূরের কথা, তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না কেউ। তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি ছিলেন ৩বারের মেয়র। এর আগে বাগেরহাট ৩ থেকে ২বার এমপি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারি বাণিজ্য সহ রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। মাঠে ময়দানে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন তালুকদার খালেক। উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে যাচাই করতেন মান। এসব ভিডিও ছড়িয়ে দিয়ে তার সততা প্রচার করতেন সমর্থকরা। কিন্তু বাস্তবে তালুকদার খালেক ছিলেন তার উল্টো। খুলনা নগরীর সব ঠিকাদারি কাজের হিস্সা নিতেন তালুকদার খালেক। পয়ঃনিষ্কাশন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য অপসারণ সহ ২০১৮ সাল থেকে খুলনা সিটিতে প্রায় ২,০০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়। অভিযোগ আছে, আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্সে অংশীদার হয়ে নিজেই নামে বেনামে ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক। ৫% কমিশনের ভিত্তিতে শত কোটি টাকার উন্নয়ন কাজ বিক্রিও করেন। অভিযোগ আছে, খালেকের আমলে বেশিরভাগ কাজ পান তার পছন্দের ঠিকাদার। লাইসেন্স ছাড়াই আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরদের ভাগ করে দেন কোটি কোটি টাকার কাজ। ওই কাজই বেশি টাকা দিয়ে কিনে নিতে হতো পেশাদার ঠিকাদারদের। উনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো উনি আগের থেকে সিলেক্ট করে দিতেন এবং সাধারণ ঠিকাদারদের বলে দিতেন যে তোমরা এই কাজে পার্টিসিপেট করবে না। কারো কারোর সাথে উনি কাজ নিয়ে নিজেই করতেন, নিজের জনবল দিয়ে, নিজের ম্যানেজার দিয়ে। স্বজনপ্রীতি করে অপেশাদার ঠিকাদার নিয়োগ দেয়, কাজ হয় নিম্নমানের। ফলে খুলনা নগরীর বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। সিটি কর্পোরেশনের ড্রেন এবং রাস্তা, সে ছোট বড় যেটাই হোক, এবং সবগুলোর কন্ট্রাক্টর তো সিন্ডিকেটের কয়েকজন মানুষ, এর বাইরে তো কেউ নেই। কাউন্সিলরদের মধ্যেও বৈষম্য করার অভিযোগ ছিল তালুকদার খালেকের বিরুদ্ধে। প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেন তিনি। সাধারণ মানুষ সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হতেন। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীও। ওনার নিজস্ব সিন্ডিকেট ছিল, উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকারের আমলে। উনি মুখে বলে এক, উনি অন্তরে আর এক। বাগেরহাট ৩ আসনের এমপি ছিলেন তালুকদার খালেক। খুলনার মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য হন তার স্ত্রী হাবিবুন নাহার। অভিযোগ রয়েছে, নগর ভবনে বসেই ঠিকাদারি সহ রামপাল ও মোংলা উপজেলার সবকিছু নিয়ন্ত্রণ করতেন খালেক। বছর দুয়েক আগে খুলনা নগরীতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এছাড়া নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ, যার বড় অংশই পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের মদতদাতা ছিলেন তালুকদার খালেক। বদৌলতে কয়েক কোটি টাকার শেয়ারসহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়ে যান খুলনার সাবেক মেয়র। পরে লুটপাট নিয়ে বিতর্ক শুরু হলে পদত্যাগ করেন খালেক। চতুর স্বভাবের এই নেতা হলফনামায় সূক্ষ্মভাবে সবকিছু সামাল দিয়েছেন। ২০১৮ সালে সিটি নির্বাচনের আগে তালুকদার আব্দুল খালেক বার্ষিক আয় দেখান ৪১,৭৫,০০০ টাকা। এর পরের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় প্রায় ১০ লাখ টাকা কম দেখান, যদিও কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছেন সম্পদ। ২০১৮-তে স্থাবর সম্পদ ১,৩৬,০০,০০০ থেকে ২০২৪-এ বেড়ে হয় ২,৪০,০০,০০০। অস্থাবর সম্পদ ৫,৫০,০০,০০০ থেকে বেড়ে হয় ৬,৮৩,০০,০০০। উনি যে কাজ পেয়েছেন, যে কাজ যারা পেয়েছেন, সেই কাজ আবার নিজে বা নিজের আস্থাভাজন লোক দিয়ে সেই কাজগুলি করাতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে তালুকদার আব্দুল খালেকের বাড়ি। এর আগেই পালিয়ে যান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের দুর্নীতির বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে খুলনা সেন্টার থেকে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন সিনিয়র রিপোর্টার আমিরুল ইসলাম। আমির, তালুকদার আব্দুল খালেক
প্রভাবশালী রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন, তো সাধারণ মানুষের সাথে তার বেশ ভালো একটা সম্পর্ক একটা সময় ছিল, তো দুর্বৃত্তায়নের রাজনীতির সাথে তিনি কিভাবে জড়িয়ে গেলেন? দেখুন, এই নেতার সম্পর্কে বলতে গেলে একটু পিছনে যেতে হয়। বলা যায় যে 1978 সালেই যে খুলনার তৎকালীন যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখান থেকে উনি কিন্তু কাউন্সিলর বা কমিশনার পদ নির্বাচিত হয়ে তার যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি কিন্তু আর যে পিছিয়ে দেখা সেটা কিন্তু তার দেখা মেলেনি। বিশেষ করে এরপরের থেকে 91 সালের থেকে ধারাবাহিকভাবে যে খুলনা বাগেরহাট যে 3 আসন, সেই 3 আসনের যে সংসদে নির্বাচিত হয়েছিলেন 96 সালের প্রতিমন্ত্রী। এমনকি তার যে স্ত্রী সহধর্মিনী, যে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এই আসন থেকে, বাগেরহাট 3 থেকে সংসদ সদস্য, এবং উনি উপমন্ত্রী হয়েছেন, বন ও পরিবেশ উপমন্ত্রী ছিলেন। যার কারণে যে ওনার বিশেষ করে যেটা দেখা যায় যে 18 সালের পর থেকে যখন সিটি কর্পোরেশনে নির্বাচিত হন, নির্বাচনের পর থেকে যে এই নগরীর যে উন্নয়ন যে কার্যক্রম, সেই কার্যক্রম জন্য বরাদ্দ মেলে প্রায় 4টি প্রকল্পের অধীনে প্রায় 2000 কোটি টাকা। এই যে কাজগুলা, সেই কাজগুলা নিয়ে দেখা দেয় তার বিভিন্ন যে জটিলতা, সেইগুলো বেরিয়ে আসে। বিশেষ করে যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে যে বিষয় থাকে যে 2টি সিস্টেমে মাধ্যমে সিটি কর্পোরেশন যে টেন্ডার প্রক্রিয়া হতো, সেটার 2টা সিস্টেম ছিল। একটা ছিল লটারির মাধ্যমে, আর একটা ছিল ওটিএম পদ্ধতির মাধ্যমে। লটারির মাধ্যমে যে স্বল্প পরিসরের কাজের টেন্ডার হতো, বাকিগুলো ওটিএম এর মাধ্যমে, যেটা পুরোটাই নিয়ন্ত্রণ করতে হচ্ছে সিটি কর্পোরেশনের যারা ছিলেন, তারাই কিন্তু পুরোটাই প্রশাসন কর্মকর্তা এবং মেয়রের নিয়ন্ত্রণাধীন ছিলেন। বিশেষ করে এখানটায় যে টেন্ডারগুলো আহ্বান করা হতো, সেখানে স্বল্প পরিসরে যে সকল ঠিকাদাররা অংশ নিতেন, তাদের কিন্তু যে একটা নির্ধারিত 300 যে নাম্বারের একটা উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে যে তাদেরকে ঠিকাদারি যে সকল প্রতিষ্ঠানে কাজ বরাদ্দ মিলত। যার কারণে এখান থেকে যে একটা বিষয় ছিল, সেটা কিন্তু ওটিএম পদ্ধতির মাধ্যমে, যেটা আপনার লটারির মাধ্যমে অনুষ্ঠিত হতো না। যার মধ্যে পছন্দের ঠিকাদার যারা ছিলেন, তারা এখানে আসতেন বা প্রচলিত আছেন যে তাদেরই কাজে মিলতেন। এবং এখানটায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মী যারা ছিলেন একাধিকবার যে নগর পিতার কাছে দাবি করেছেন যে আসলে যে বরাদ্দিত অর্থের কাজের ধীরগতি কেন। তখন কিন্তু উনি বলেছেন যে কাজের দেখার মতো যে পর্যাপ্ত জনবল, সেই জনবল সিটি কর্পোরেশন না থাকার কারণে কাজের ধীরগতি হচ্ছে, তবে কাজের মানটা আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করছি। এবং এই ঠিকাদাররা যেটা বলতেন যে বিশেষ করে যে সকল ঠিকাদার লটারির মাধ্যমে কাজ পেতেন, সেই সকল জায়গায় যে বিভিন্ন রকম তদারকি করতেন মেয়র তালুকদার আব্দুল খালেক, এবং উনি যে সেখান থেকে দেখা যেত যে পণ্য থাকতো, যে নির্মাণ সামগ্রী থাকতো, সেগুলো নিয়ে বিভিন্ন রকম লোকের দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা, এমনটা কিন্তু ঠিকাদাররা বলছেন। আমি এই ব্যাপারগুলো তো ছিলই। উনি তো দীর্ঘদিন মেয়র ছিলেন, 3বার উনি মেয়র পদে দায়িত্ব পালন করেছেন। এই সময়টাতে তিনি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছেন, কতটা কাজ করেছেন খুলনার জন্য? কাজের যদি বলা হয় যে 8 সালে নির্বাচিত হওয়ার পরে 14 সালে যখন নির্বাচন করেন, তখন নির্বাচনে হেরে যান তালুকদার আব্দুল খালেক, পুনরায় 18 সালে নির্বাচিত হন। এই ক্ষেত্রে দেখা গেছে যে এই যে কাজের যে মানটা বা কাজের যে গতিটা, সেটা কিন্তু ওইভাবে পরিলক্ষিত হয়নি। বিশেষ করে দৃশ্যমান আমরা দেখিনি। এখনও রাস্তাঘাটে যে বরাদ্দের টাকা দিয়েছিল, সেই বরাদ্দটা এখনও রয়ে গেছে, এই কাজ কিন্তু সম্পন্ন হয়নি। যার কারণে যে ওইভাবে দৃশ্যমান যে উন্নয়ন, সেটা কিন্তু নগরবাসীর চোখে পরিলক্ষিত হয়নি। এমনকি যে নাগরিক নেতা যারা আছেন বা বিভিন্ন সময় যারা ছিলেন, তাদের কিন্তু অভিযোগ উঠেছে যে এই যে নাগরিক উন্নয়নের যে কাজগুলা, সেইগুলো যে অংশীজনদের সাথে যে আলোচনা করে যে উন্নয়ন কার্যক্রম, সেইটা কিন্তু খুলনায় ওইভাবে দেখা যায়নি। এবং যে কাজের যে ধীরগতি ছিল, সেই ধীরগতি নিয়ে বিভিন্ন সব প্রশ্ন উঠেছেন যে মানুষের জনদুর্ভোগ হচ্ছে, রাস্তাঘাট মেরামত হচ্ছে না, এবং জলাবদ্ধতা যে অন্যতম সমস্যা ছিল এই নগরীর, সেটার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা কার্যক্রম কী অবস্থায় আছে। তার কারণে যে তখনই বলতেন যে হয়তো বা কিছুদিনের মধ্যে কাজ শেষ হবেন বা শেষ হয়ে তখন দেখা যাবে যে দৃশ্যমান উন্নয়ন যেটা, সেটা কিন্তু পরিলক্ষিত হবে। কিন্তু অর্থ বরাদ্দ মিলেছে, কিন্তু যে কাজের যে সম্পূর্ণতা, সেটা কিন্তু এখনো কিন্তু ওইভাবে হয়। তবে যে হয় না এটা বলতে। জি, অসংখ্য ধন্যবাদ আমিরুল ইসলাম। অকার্যকর পরিচালনা পর্ষদের কারণে অনেকটা স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম। নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া চালিয়ে গেলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম করতে দ্রুত পরিচালনা পর্ষদ প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শীতজনিত কারণে হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে প্রতিদিন 7 থেকে 800 রোগী সেবা নিলেও বৃহস্পতিবার সেবা নিয়েছে প্রায় দ্বিগুণ রোগী। কিন্তু রোগী সেবা থেকে শুরু করে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বোর্ড সমস্ত কিছু সিদ্ধান্তে থাকে। পেশেন্টের ক্রাইসিস না, আমাদের ম্যানেজমেন্ট ক্রাইসিস। যে ফিনান্সিয়াল সাপোর্ট নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল প্রসেস, এটা কিছুটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ 13 জন সদস্য পদত্যাগ করেন। 4 মাসের বেশি সময় ধরে চলছে এ অচলাবস্থা। বারবার তাগাদার পরও গঠন করা হয়নি নতুন পরিচালনা পর্ষদ। বড় উন্নয়নমূলক কাজ ম্যানেজমেন্ট বোর্ড ছাড়া সম্ভব না। প্লাস বড় যে কোনো কাজে যদি মোটা অঙ্কের টাকা প্রয়োজন পড়ে, অনেক মোটা অঙ্কের বিলও আমাদের দিতে হয়, সেটা বোর্ডে না হলে আমরা তো এটা ফাইন্যান্স কমিটি করি, সেটা তো করতে পারছি না। বোর্ড মেম্বার নাই, আমার বোর্ড নাই, চেয়ারম্যান নাই। কোনো ম্যান পাওয়ার নিতে গেলে সেখানেও তো বোর্ডের পারমিশন লাগে। বোর্ড ছাড়া এটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আমাদের জন্য। হাসপাতালটিতে চলমান স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত নতুন পরিচালনা বোর্ড গঠন ও তা কার্যকর করার তাগিদ সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ শিশু হাসপাতালের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক। ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে বাংলাদেশ শিশু হাসপাতালের অকার্যকর পরিচালনা পর্ষদ, এইটার কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? কিছু তো সেবা দেওয়াতে তেমন একটা সমস্যা হচ্ছে না, কিন্তু একটা হাসপাতাল পরিচালনা করতে আমাদের পরিচালনা বোর্ড লাগে এবং কিছু উন্নয়ন কাজ করার জন্য অবশ্যই আমাদের পরিচালনা বোর্ড লাগে। তবে স্বাভাবিক সেবা কার্যক্রম সেটা অবশ্যই চলছে এবং সেটা ভালোই চলছে আমি মনে করি। তবে আমাদের হাসপাতালে উন্নয়নের যে কাজ, আমাদের কিছু ওয়ার্ড নষ্ট আছে ঠিক করা, হাসপাতালের বিছানা বৃদ্ধি করা, এবং একটা আপনি জানেন যে আমাদের একটা কার্ডিয়াক আইসিইউ ইউনিট 1 বছর আগে পড়ে গেছিল, ওইটা ঠিক করতে আমাদের অনেক পয়সা লাগবে। এই যে অনেক সিদ্ধান্ত আছে যেগুলো বোর্ড ছাড়া নেওয়া সম্ভব না। এই সিদ্ধান্তগুলো ঠিকমতো না নিতে পারলে আমাদের এই সেবা বা আমাদের কিছুটা ব্যাহত হয়। এটা অবশ্যই এই জন্য পরিচালনা বোর্ড করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা জানেন, তারা চেষ্টা করছেন, উচিত তারা করে দেবেন বলেছে আমাদেরকে। জি জি ডাক্তার হক, একটা ব্যাপার জানতে চাই। আপনি বলছিলেন যে উন্নয়ন কাজ বা সংস্কার কাজ এগুলো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, বা আইসিইউর কথা বলছিলেন। এখন শিশু হাসপাতাল যেহেতু শিশুদের সেবা দেওয়া হচ্ছে, খুবই স্পর্শকাতর একটা জায়গা। সবকিছু স্বাভাবিক করার জন্য দ্রুততম উপায়ে আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে কাটানো যায়, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ তো এখানে আমাদের তো কোনো হাত নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নেবে, আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আছেন, ওনাদের কাছে আমি অ্যাপ্রোচ করেছি। ওনারা বলছেন অতি শীঘ্রই এটা ঠিক করে দিবেন। আমাদের পরিচালনা বোর্ড কে সভাপতি হবেন, পুরো বোর্ডটাই তারা ঠিক করে দিবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। ওনারা কি কোনো টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন কিনা যে এই সময়? না, টাইম ফ্রেম বেঁধে দেয় নাই। ওনারা যখনই আমরা গিয়েছি বলেছে অতি দ্রুতই করে দিব বলেছে। আচ্ছা, এই সময়টাতে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বেশ লম্বা সময় ধরে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখছি আমরা। তা আরও যেসব সিজনাল অসুখ হচ্ছে এই সময়টাতে, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তাদেরকে বেশি ভোগায় এই সমস্যাগুলো। তো এগুলো সারাতে আপনাদের শিশু হাসপাতালে বিশেষ কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? এটা তো প্রতি বছরই হয়। তা আমার এবার যেমন ডেঙ্গু আসার পরপরই, যদিও পরিচালনা বোর্ড ছিল না, কিন্তু আমার সহকর্মী যারা ডেপুটি ডাইরেক্টর সহকারে যারা আছেন, অধ্যাপক, সবাই মিলে আমরা আলাদা একটা ডেঙ্গু সেল তৈরি করেছিলাম। ওই ডেঙ্গু সেলের মাধ্যমে আমাদের ইনফেকশন ডিজিজ যে ইউনিট আছেন তাদের দায়িত্ব ছিল এটা। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা ডেঙ্গু ম্যানেজ করতে পেরেছি। একই রকম আবার এখন যেমন ঠান্ডার সিজন, ঠান্ডা রোগীরা প্রচুর আসেন, নিউমোনিয়া রোগী আসেন, সেইটাও আমাদের যাতে আমাদের যে ইউনিট আছে রেসপিরেটরি ইউনিট, তাদের মাধ্যমে আলাদা করে সুন্দর করে প্রত্যেকটা কেস ম্যানেজ করতে পারছি। তবে এখানে এটা ঠিক, পরিচালনা বোর্ড থাকলে পরে তাদের মাধ্যমে আরো বড় উদ্যোগে আরো ভালো করে করা যেত। তো আমাদের এবার ডেঙ্গু ভালো আলহামদুলিল্লাহ ম্যানেজ করতে পেরেছি। আমাদের ডেঙ্গু সেন্টার ভালো কাজ করেছে। জি জি। আর অন্যান্য যেসব রোগে, সিজনাল রোগে আক্রান্ত হচ্ছে, অনেকে আবার নিপা ভাইরাসেও আক্রান্ত হচ্ছে, তো এগুলো নিপা ভাইরাস এটা অবশ্যই খুব খারাপ রোগ। এটা এখন পর্যন্ত আমাদের হাসপাতালে আসে না। এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সতর্ক করেছেন, আমাদেরকে নিয়ে তারা একটা পর্যালোচনা করেছেন, কি দেখলে আমরা নিপা ভাইরাস সন্দেহ করব। আমাদের ডাক্তারদেরকে এটা অবহিত করা হয়েছে, আমরা সেবার সতর্ক আছি। আরটা হলো যে আমাদের আসলে আরেকটা বিষয় পরিচালনা বোর্ড আসে, এর যা সুবিধা বিষয়, আমাদের বিছানা সংখ্যা তো কম। সারা বাংলাদেশ থেকে রোগী আসে শিশু হাসপাতালে আসায়, ভর্তি হওয়ার আশায়, কিন্তু আমরা বিছানা দিতে পারি না, ভর্তি করতে পারি না।
এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা কিভাবে হাসপাতালে বিছানার সংখ্যা বৃদ্ধি করা যায়, আরো সেবা দেওয়া যায়, সেগুলি ব্যাপারে আলোচনা করা যায়। পরিচালনা বোর্ড আসলে তাদের মাধ্যমে আরো উপরে অ্যাপ্রোচ করা যায়, বিছানার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়। আমাদের কিছু খালি জায়গা আছে, সেখানে কোনো নতুন স্ট্রাকচার করে কোনো বিছানার সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা, এই সমস্ত সিদ্ধান্তগুলো অবশ্যই বোর্ড করে। জি, এগুলো তো খুব জরুরি ব্যাপার। আপনি আইসিইউর কথা যেটা বলছিলেন, আইসিইউ যেহেতু একটা আইসিইউতে ঠিক কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে জরুরি রোগী আসলে আপনারা মানে সেই ক্ষেত্রে কি ব্যবস্থাটা নিয়ে থাকেন? ভালো প্রশ্ন একটা করেছেন। আমাদের শিশু হাসপাতালে কিন্তু অনেকগুলো আইসিইউ বেড আছে। একটা জেনারেল পেডিয়াট্রিক আইসিইউ, কার্ডিয়াক আইসিইউ, নেফ্রোলজি আইসিইউ, রেসপিরেটরি আইসিইউ, এন্ড আইসিইউ, নিউনাটাল আইসিইউ আছে। সব মিলে আমাদের অনেকগুলো বিছানা আছে। তার মধ্যে একটা অংশ ছিল আমাদের কার্ডিয়াক আইসিইউ। ওইটা রিসেন্টলি 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে বার্ন হয়েছিল। তো ওইটাও তো কিছু বেড ছিল আমাদের এখানে, যে বেড আমরা সার্ভিস দিতে পারছি না, ওই বেডের রোগীগুলো আবার অন্য আইসিইউতে আমাদের সার্ভিস দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে শয্যা সংখ্যা কমে গেল, সেটা একটা সমস্যা হচ্ছে। সব রোগী ভর্তি নিতে পারছি না। এইটা যত দ্রুত চালু করতে পারবো, ইনশাআল্লাহ তত দ্রুত সেবা মান বৃদ্ধি পাবে। জি, আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যার একটা সমাধান হবে। ধন্যবাদ ডাক্তার মাহবুবুল হক আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরগুলোতে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম, আটকে পড়েছে তেল, সার সহ হাজার হাজার টন পণ্য। নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা আছে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজের 7 জন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করছেন নৌযান শ্রমিকেরা। এতে অচল হয়ে পড়েছে দেশের সব নৌবন্দর। চট্টগ্রাম বন্দরের বহিনোঙর ও 16টি ঘাটের লাইটারেজ জাহাজ ও নৌযানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের বহিনোঙরে বড় জাহাজ থেকে 35টি জাহাজে বোঝাই করা অর্ধটন পণ্য আটকে আছে। আমাদের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদের খুনিদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি না মানে বা আমাদের যে খুনি আমরা যদি বিচার না পাই, তাহলে আমাদের ধর্মঘট চলতে থাকবে। আমদানিকৃত পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহিনোঙরে অলস বসে আছে বৃষ্টির মতো বিদেশি মাদার ভেসেলও। এসব জাহাজে অন্তত 5 লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। কিন্তু প্রায় 25টা জাহাজে কাজ হচ্ছে না। সেখানে ফুড গ্রেইন, সুগার, সিমেন্ট ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার। তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে। এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় $10 থেকে $15,000 গচ্চা যাচ্ছে। এগুলা বাংলাদেশের অর্থনীতিতে আসলে একটা বিরূপ প্রভাব পড়বে। নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। শীতলক্ষা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজের চলাচল বন্ধ আছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারকে 20 লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কর্মবিরতির কারণে নৌপথে খুলনা অঞ্চলে পণ্য আনা নেওয়া বন্ধ হয়ে পড়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। কর্মবিরতির ফলে স্থবির সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। বিপাকে পড়েছে শত শত ট্রাকের চালক ও শ্রমিক। কর্মবিরতি চলার কারণে ডেইলি লেবার যারা কাজ করে, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো কাজকর্ম নাই, তারা খুব বিপদে আছে। কোনো জাহাজ এখানে আসতেছে না, এখান থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না। এছাড়া যশোর নওপাড়া, চাঁদপুর বন্দরে মালবাহী, তেল, গ্যাসবাহী, বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ক্রীড়া সম্পাদক আরে বাপ্পি। আরে বাপ্পি, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ। আপনার কাছে যেটা জানতে চাই আমি, 7 শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছেন আপনারা। এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের দাবিগুলোকে আজকালের মধ্যে সমাধান সম্ভব বলে মনে করছেন আপনারা? আপনারা কি ধরনের সমাধান চাইছেন? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আমরা আজকে সেটা সমাধান বিচার কার্য শেষ করতে হবে, সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু আমাদের সুনির্দিষ্ট দাবিটা হচ্ছে যে আমার যে 7 জন নাবিক ভাইদেরকে হত্যা করা হয়েছে,
যারা হত্যা করেছে, আকাশ কন্যা বলুক, যেই বলুক, সবাইকে গ্রেপ্তার আয়তায় এনে সাধারণ শ্রমিকদেরকে দেখাতে হবে আমরা গ্রেপ্তার করেছি, কেন তারা এই কাজটা করেছে, এবং নিহত শ্রমিকদেরকে 20 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারের যে অসচ্ছলতা আছে সেটা দূরীকরণ করতে হবে, এবং হরহামেশে যে সাদাবাজি ডাকাতি আমাদের শিল্প হচ্ছে সেটা বন্ধে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কোথাও বলিনি আমাদের এই এখনই তাদের বিচার কার্য শেষ করতে হবে, একটা আইনি প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষের বিষয়, কিন্তু আমাদের সুনির্দিষ্ট একটি দাবি, সেটি হচ্ছে আমার ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু ঘটনাটি জাতির সামনে উন্মোচন করা হোক। জি, ধর্মঘট ডাকার আগে আপনারা আপনাদের এই দাবিটা নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কারোর সাথে বা প্রশাসনের কারোর সাথে কথা বলেছেন কিনা আপনারা? আপনি এই দাবিটা জানিয়েছেন কিনা আপনারা? আমার ভাইদের যখন আমরা 23 ডিসেম্বর মৃত অবস্থায় তাদের রুমে প্রত্যেকটা কেবিনে পাইলাম, পাওয়ার পর থেকে আমরা সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ প্রত্যেকটি জায়গায় আমরা ওনাদেরকে করজোড়ে নিবেদন করেছি। আমাদেরকে 26 তারিখে আলটিমেট প্রথম 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টা পরে যখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করে নাই, তারপর আমরা শেষে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে বলেছি 72 ঘন্টার ভিতরে যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করে নেব। কিন্তু দুঃখজনক সত্যি যে ওনারা 26 তারিখ রাত 12টা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, 26 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত আমাদের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো পর্যন্ত যোগাযোগ করে নাই। জি, আচ্ছা, আপনাদের এই ধর্মঘটে তো সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন, এই নিয়ে আপনারা কি ভাবছেন? এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনি বলছেন যে যোগাযোগ করেনি, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই ধর্মঘট কতদিন চালানোর পরিকল্পনা আপনাদের? ধর্মঘট কতদিন চলবে সেটা সংশ্লিষ্ট দপ্তর এবং অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে। আমাদের শান্তিপ্রিয় আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন, যে আন্দোলনটা হচ্ছে আমাদের জীবন রক্ষার জন্য, জীবনের নিরাপত্তার দাবিতে আন্দোলন আমরা মাঠে নিচ্ছি। আজকে শ্রমিক শ্রেণী তাদের নিরাপত্তার দাবিতে মাঠে নামছে। সেক্ষেত্রে যতদিন শিল্পে আমাদের নিরাপত্তা, সরকার বলেন প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। এবং আপনি এই যে কথাটি বলেছেন একটু আগে, এই ওনাদের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আমরা করজোড়ে অনেক নিবেদন করেছি। এবং আপনি আরেকটা বিষয় অবগত আছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন এবং নৌ উপদেষ্টা, উনিও সাবেক সেনা কর্মকর্তা। এখন আমরা শ্রমিক শ্রেণী মনে করে অনেকটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সদিচ্ছার অভাব আছে। সদিচ্ছার অভাব না থাকলে এরকম একটা হত্যাকাণ্ড আজকে গত 26, 22, 23 তারিখে ঘটনা করেছে, আজকে 28 তারিখ, আজকে 28 তারিখ পর্যন্ত ওনাদের কোনো বিবৃতি আমরা পাই, শ্রমিক শিল্পদের কোনো বিবৃতি পাই না। কিন্তু ওনারা সাবেক সেনা কর্মকর্তা, ওনাদের অনেক চৌকস অফিসার ছিলেন, আমাদের ব্রিগেডিয়ার সাখাত এবং জাহাঙ্গীর হোসেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাদের যদি ওরকম আন্তরিকতা থাকতো তারা আজকে আমাদের অনেক গোয়েন্দা সংস্থা ছিল, গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই জিনিসগুলো উদ্ঘাটন হতে পারে। কিন্তু আমরা মনে করতেছি আন্তরিকতার ঘাটতি আছে। যে শিল্পে শ্রমিকরা কষ্ট করে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে উত্তাল সাগরের সাথে লড়াই করে বাংলাদেশের অর্থনৈতিক সংস্থাকে সন্ধান করতে, সেই শ্রমিকদের যখন নিরাপত্তার কষ্টে আসে, সেই শ্রমিকদের যখন তাদের ঘুমন্ত অবস্থা, তাদের জাহাজের ভিতরে তারা লাশ হয়ে থাকে, এই বিচার যখন আমরা প্রথমে আন্দোলনের জন্য যাইতে চাই নাই। আমরা সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, এরপরে 24 ঘন্টার পরে 72 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই নাই সরকারকে এই অবস্থা আন্দোলনে নিয়ে যেতে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদেরকে সহযোগিতা না করে আমাদের শ্রমিকদের যারা হত্যা করেছে তাদেরকে ছেড়ে আমরা না হলে আমাদের শ্রমিকদেরকে আন্দোলনে যেতে বাধ্য করা হয়েছে। আর ইনশাআল্লাহ আমরা আন্দোলন যতক্ষণ আমাদের আকাশ মন্ডল এবং তার দোষীদের গ্রেপ্তার না, আকাশ মন্ডলের সাথে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার এবং কি এই ঘটনা কেন ঘটেছে সেটা জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আরেফ আপনি।